করতে চলেছি একীভূতকরণের কৌশল, শিখন শেখানো এবং মূল্যায়ন বিষয়ক 5 দিনব্যাপী প্রশিক্ষণের মডিউল 4-এর অধিবেশন 4.3 নিয়ে। অধিবেশন 4.3-এ রয়েছে বিদ্যালয়ের ভৌত পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা। সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণের একটি অন্যতম পরিমাপক হল সব ধরনের শারীরিক সামর্থ্যের শিক্ষার্থী ভীতিহীন পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং প্রতিবন্ধী সহ সব শিক্ষার্থী একইভাবে স্কুলে চলাফেরা করবে। অর্থাৎ সেই ধরনের একটি বিদ্যালয়কে কিন্তু প্রস্তুত করতে হবে। এটি নিশ্চিতকরণে একটি অন্যতম চ্যালেঞ্জ হল দুর্বল ভৌত অবকাঠামো, অনাকর্ষণীয় ও মলিন পরিবেশ। তাই অভিগম্যতার পাশাপাশি স্কুলের দুর্বল ভৌত অবকাঠামোগত সমস্যা, অনাকর্ষণীয় ও মলিন পরিবেশ দূর করে সব শিশুর জন্য স্কুলকে শিশুবান্ধব করা আবশ্যক। এই জন্য বিদ্যালয়কে অবকাঠামোগত উন্নয়ন, অনাকর্ষণীয় মলিন পরিবেশকে ঠিক করার জন্য কি করা যেতে পারে সেই বিষয়গুলোর জন্য আমরা একটি দলীয় কাজ করব। দলীয় কাজে হলো 4.3.2। এখানে রয়েছে বিদ্যালয়ের ভৌত পরিবেশগত চ্যালেঞ্জ সমাধানে করণীয়। এই আগের দলটি যে কাজ করবে, চ্যালেঞ্জগুলো শনাক্ত করবে, সেই দলটি আবার এই চ্যালেঞ্জগুলোকে কি করে শনাক্ত করা যেতে পারে, সমাধান করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করবে। যেমন অভিগম্যতার ক্ষেত্রে যদি আমরা একটু আগে বলে এসেছি যে ভৌত অবকাঠামোগত অসুবিধা, এই ক্ষেত্রে উঁচু জায়গা বা এমন স্থানে স্কুল ঘর করা যেন বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়েও সেগুলো টেকসই থাকে। আর এই কাজের জন্য স্থানীয় লোকবল সম্পদের সমন্বয়ে এভাবে করা যেতে পারে যে খেলার মাঠ ছোট হলে বা খেলার মাঠ না থাকলে নিকটবর্তী কোনো স্থানে বিকল্প মাঠ খুঁজে পাওয়ার চেষ্টা করা। এই দুটি দলগত কাজ করার জন্য আপনারা সময় পাবেন 15 মিনিট। 15 মিনিটের মধ্যে এই কাজটি সম্পন্ন করবেন এবং আমাদেরকে অবহিত করবেন। ভৌত পরিবেশগত চ্যালেঞ্জের ক্ষেত্রে আমরা সাধারণত অভিগম্যতার ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলোকে দেখতে পাই, আপনারা দলীয় কাজ করেছেন, দলীয় কাজে যা লিখেছেন সেগুলো ঠিক আছে। তো চলুন আমরা দেখি যে আমরা আপনারা যে কাজগুলো করেছেন আর আমি যে কাজগুলো বলতে চাচ্ছি সেগুলোর মধ্যে মিল কতটুকু রয়েছে। অভিগম্যতার ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জ যেটা দেখা গেছে সেটা হলো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা সংশ্লিষ্ট প্রতিবন্ধকতা। সাধারণত রাস্তাঘাট চলাচল উপযোগী হয় না বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের, অথবা গাড়ি বা যেই যানবাহনের মাধ্যমে সে আসবে সেটি হয়তো তার জন্য যথেষ্ট নয়। বিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাইরের রাস্তা হয়তো ঠিক না থাকতে পারে। বিদ্যালয়ের প্রবেশ পথ বা বিদ্যালয়ের গেট শিশু উপযোগী না হতে পারে, হুইল চেয়ার নিয়ে প্রবেশ করতে নাও পারতে পারে, অথবা বিদ্যালয়ের যে ঘর বা বিদ্যালয়ের যে ভবন সেটিও ব্যবহারের প্রতিবন্ধকতা থাকতে পারে। এই ধরনের চ্যালেঞ্জ আমরা অনেক সময় দেখতে পাই। নিরাপদ সিঁড়ি, র্যাম্প, ট্যাকটাইল সাংকেতিক চিহ্ন, সার্বজনীন ওয়াশ ব্লক ইত্যাদি না থাকতে পারে শিশুদের উপযোগী বা বিশেষত বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা প্রতিবন্ধী শিশুদের জন্য। জানালা, দরজা, চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি আসবাবপত্র ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য চ্যালেঞ্জ থাকতে পারে। জানালাগুলো তাদের থেকে অনেক উঁচু হতে পারে, তারপরে দরজা দিয়ে হয়তো বিট থাকতে পারে যে কারণে তারা হুইল চেয়ার নিয়ে না ঢুকতে পারতে পারে, বা চেয়ার, টেবিল, আলমারি ইত্যাদি ব্যবহার করার ক্ষেত্রে শিশুদের চ্যালেঞ্জ দেখতে পাওয়া যায়। নিরাপদ ও প্রতিবন্ধকতাহীন খেলার মাঠ অনেক সময় থাকে না, যে মাঠটি থাকে সেখানে হয়তো শিশু যাওয়ার উপযোগী হয় না। বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকা এটি একটি অনেক বড় চ্যালেঞ্জ, কারণ সীমানা প্রাচীর না থাকলে শিশুদের নিরাপত্তা আসলে নিশ্চিত করা যায় না। বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ নিরাপদ না হওয়া, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য উপযুক্ত ও টেকসই ভৌত অবকাঠামো না থাকা ও বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ অবস্থান করা, মোটামুটি এই ধরনের চ্যালেঞ্জগুলো দেখা যায়। এছাড়াও আপনাদের কাছে যদি অন্য কোনো চ্যালেঞ্জ থাকে আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবারে আমরা দেখি শ্রেণীকক্ষের গঠন ও বিন্যাসের ক্ষেত্রে আসলে কি ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। এক্ষেত্রে শ্রেণীকক্ষের আকার ও সংখ্যার ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকতে পারে। যতগুলো শ্রেণীকক্ষ প্রয়োজন সেই সংখ্যক শ্রেণীকক্ষ না থাকতে পারে, অথবা শ্রেণীকক্ষের আকার বা সাইজ এতটা বড় নাও হতে পারে যতটা শিশুদের জন্য প্রয়োজনীয়।
আসন বিন্যাস ও আসন সংখ্যার ক্ষেত্রে চ্যালেঞ্জ এক্ষেত্রে দেখা যায় যে যদি একটি শ্রেণীতে আমরা একীভূত শিক্ষা বাস্তবায়ন করতে চাই তাহলে সকল শিক্ষার্থীদের উপযোগী আসন ব্যবস্থা আমার ক্লাসরুমে না থাকতে পারে, অথবা যে আসন সংখ্যাগুলো আছে সেগুলো হয়তো সবার জন্য পর্যাপ্ত নয়, একজন শিশু আরেকজন শিশুর সাথে বসতে যেয়ে লেগে যায়, এরকম চ্যালেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যায়। বায়ু ও আলো চলাচল করার ব্যবস্থার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকতে পারে, ভেন্টিলেশনের সমস্যা থাকতে পারে, ভেন্টিলেটর না থাকতে পারে, জানালাগুলো ব্যবহার উপযোগী না হতে পারে। শিক্ষার্থীর থেকে ব্ল্যাকবোর্ডের দূরত্ব, মানে শিক্ষার্থী যেখানে বসে সেটা থেকে ব্ল্যাকবোর্ড দেখতে শিক্ষার্থীর সমস্যা হতে পারে। শ্রেণীকক্ষের রং অথবা সজ্জা এমন হওয়া যা শিখনে বিঘ্ন ঘটায়, এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু সচরাচরই দেখতে পাওয়া যায়। ওয়াশ ব্লকের ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জগুলো আসতে পারে সেটা হচ্ছে যে ওয়াশ ব্লক অপরিচ্ছন্ন থাকতে পারে, যে কারণে শিশুরা আসলে এটা ব্যবহার করতে বিব্রত বোধ করতে পারে। বিশুদ্ধ খাবার পানি না থাকতে পারে, টিউবওয়েল যেখানে রয়েছে সেই জায়গাটা নোংরা বা পিচ্ছিল থাকতে পারে, যে কারণে শিশুরা আসলে ওখানে ব্যবহার করতে পারে না। বেসিনের স্থান নোংরা বা পিচ্ছিল থাকা বা অপরিচ্ছন্ন থাকা বা বেসিন ভাঙা থাকা, পর্যাপ্ত সংখ্যক টয়লেট না থাকতে পারে এবং টয়লেট থাকলেও সেটি পরিচ্ছন্ন না থাকতে পারে। সব ধরনের শিক্ষার্থীদের জন্য ব্যবহার উপযোগী টয়লেট না থাকতে পারে, যেমন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি হাই কমোড না থাকে তাহলে তারা হয়তো সেটি ব্যবহার করতে পারবে না। ছেলে মেয়েদের জন্য আলাদা টয়লেট না থাকা, এটাও ওয়াশ ব্লকের ক্ষেত্রে একটি চ্যালেঞ্জ হতে পারে। এরপরে যদি আমরা দেখি নিরাপদ অবকাঠামোর ক্ষেত্রে কি কি ধরনের চ্যালেঞ্জ হতে পারে। নিরাপদ অবকাঠামোর ক্ষেত্রে আসবাবপত্র ঝুঁকিপূর্ণ অবস্থান এটি একটি চ্যালেঞ্জ হতে পারে। এমন অনেক সময় আমরা দেখতে পাই যে আলমারি রাখা আছে, হয়তো শিশু আলমারিটা খোলার জন্য টান দিচ্ছে, তো সম্পূর্ণ আলমারিটাই তার গায়ের উপর পড়ে গেছে, এরকমও দেখতে পাওয়া যায়। ব্যবহারের অনুপযুক্ত আসবাবপত্র থাকতে পারে, ছাদ নিরাপদ না হতে পারে, ছাদে ফাটল থাকতে পারে বা ছাদ থেকে ব্লাস্টার খুলে খুলে পড়ে যেতে পারে শিক্ষার্থীদের গায়ে। বারান্দা নিরাপদ না হতে পারে, দরজা জানালাগুলো না থাকতে পারে অথবা থাকলেও সেগুলো নিরাপদ না হতে পারে। বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকা বা সংস্কার প্রয়োজন এমন কাঠামো থাকতে পারে। বিষাক্ত প্রাণী বা ক্ষতিকর কীটপতঙ্গ আছে এমন পরিবেশ থাকতে পারে। আহত হওয়ার মতো ঝুঁকিপূর্ণ উপকরণ না থাকা, যেমন ভাঙা জানালা, কাঁচ, ধারালো উপকরণ, চোখালো বস্তু, রড, অনিরাপদ স্লাইড, দোলনা, সুইচ বোর্ড, বৈদ্যুতিক তার ইত্যাদি অবকাঠামোগত ক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে। এবং আমরা যদি দেখি যে প্রয়োজনীয় উপকরণ ব্যবস্থার ঘাটতি, এই ক্ষেত্রে হতে পারে যে বিদ্যুৎ সংযোগ না থাকতে পারে, মাল্টিমিডিয়া প্রজেক্টর নষ্ট থাকতে পারে, ক্যান্টিন খাওয়ার সুযোগ না থাকতে পারে অথবা স্বাস্থ্যকর খাবারের সুযোগ না থাকতে পারে, ব্রেইল, হিয়ারিং এইড, ইশারা ভাষা না থাকতে পারে বা শিক্ষক ইশারা ভাষা বোঝে না, ব্রেইল ব্যবহার করতে পারে না, হিয়ারিং এইড ঠিক নেই, এগুলো শেখাতে বা ব্যবহার করতে পারে এমন জনসম্পদ না থাকতে পারে এবং শিক্ষা উপকরণের ঘাটতি থাকতে পারে। মোটামুটি এই ধরনের চ্যালেঞ্জগুলো কিন্তু আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বা বিভিন্ন বিদ্যালয়ে দেখে থাকি। এবারে করব দলগত কাজ 4.3.2 নিয়ে, যেখানে আমরা বলেছিলাম যে বিদ্যালয়ের ভৌত পরিবেশগত চ্যালেঞ্জ সমাধানে করণীয়টা কি হবে। আমরা যদি দেখি যে অভিগম্যতার ক্ষেত্রে আমরা যে একটি উদাহরণ আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি সেই জায়গাটি বাদ দিয়ে বলি, উঁচু জায়গা বা এমন স্থানে স্কুল ঘর করা যেখানে বন্যা বা অন্য কোনো কারণে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে না, এরকম জায়গায় ঘর করতে হবে এবং খেলার মাঠ ছোট হলে বা না থাকলে নিকটবর্তী কোনো স্থানে বিকল্প মাঠ খুঁজে পাওয়ার চেষ্টা করতে হবে। অভিগম্যতার ক্ষেত্রে আরও অনেক সমাধান হতে পারে, যেমন বিদ্যালয়ের ভেতরে ও বাইরে পাকা রাস্তা তৈরি করা যেতে পারে, রাস্তায় অ্যাম্বুশ টাইলস থাকতে পারে, সেখানে পাকা না করে অ্যাম্বুশ টাইল দেওয়া যেতে পারে। ইউনিভার্সাল ডিজাইন অনুযায়ী বিদ্যালয় ভবন নির্মাণ করা যেতে পারে, কার্যকর র্যাম্প থাকতে পারে, সাংকেতিক চিহ্ন থাকতে পারে, বারান্দা বা ক্লাসরুমের দেয়ালের সঙ্গে ট্যাকটাইল বা রেলিং থাকতে পারে, খেলার মাঠ ও বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ ও পরিচ্ছন্ন নিরাপদ রাখা হতে পারে, সীমানা প্রাচীর বা দেয়াল তৈরি করা যেতে পারে। ব্যস্ত সড়কের পাশে হলে ফুট ওভারব্রিজ, আন্ডারপাস থাকা বা স্কুলের সামনে স্পিড ব্রেকার থাকা, হর্ন না দেওয়া সংকেত থাকা, জেব্রা ক্রসিং থাকা, এগুলো থাকতে পারে। এবং স্থানীয় প্রশাসন ও কমিউনিটির সঙ্গে সমন্বয়ের ক্ষেত্রে শিক্ষক, প্রধান শিক্ষকের নেতৃত্ব থাকতে পারে। এবারে যদি আমরা দেখি
এছাড়াও ইনক্লুসিভ গেমসের সঙ্গে পরিচিত করা যে সব ধরনের শিক্ষার্থী এতে অংশগ্রহণ করতে পারে এবং শিক্ষার্থীদের এইসব পরিবর্তনের কাজে লাগানো যেতে পারে। আমরা যদি এবারে দেখি শ্রেণীকক্ষের গঠন ও বিন্যাসের ক্ষেত্রে আসলে দুঃখিত, আমরা এবার একটু দেখে নিব যে এই অভিগম্যতার ক্ষেত্রে স্থানীয় লোকবল বা সম্পদের সমন্বয় আমরা কিভাবে করতে পারি। যেমন খেলার মাঠ ছোট হলে বা না থাকলে নিকটবর্তী কোনো স্থানে বিকল্প মাঠ খুঁজে পাওয়ার চেষ্টা করা যেতে পারে। স্থানীয় শিক্ষা অফিস বা শিক্ষা কর্মকর্তা বা অন্যান্য কর্মকর্তা বা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সমন্বয়ে স্থানীয়ভাবে ধনী বা প্রভাবশালী বা রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে আর্থিক ও ব্যবস্থাপনাগত সাহায্য করার চেষ্টা করা যেতে পারে। সেটা দিয়ে স্কুলের বা বিদ্যালয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যেতে পারে। স্থানীয় উন্নয়ন সংস্থা যেগুলো রয়েছে সমাজ উন্নয়নের জন্য কাজ করে, সেরকম সংস্থা বা সমাজকর্মীদের সঙ্গে সমন্বয় করা যেতে পারে। স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা এসএমসি সদস্যদের সাথে সমন্বয় করা যেতে পারে, তাদেরকে কাজে লাগাতে পারে। অভিভাবক ও শিক্ষার্থীদের আলাদা সংগঠন থাকতে পারে, যার মাধ্যমে তারা নিজেদের মতামত দাবি প্রকাশ করতে পারবে এবং কমিটির সঙ্গে সমন্বয় করতে পারবে। এবারে আমরা যদি দেখি শ্রেণীকক্ষের গঠন ও বিন্যাসের ক্ষেত্রে আসলে সম্ভাব্য কি সমাধান হতে পারে। শ্রেণীকক্ষে বায়ু ও আলো চলাচল ব্যবস্থা বৃদ্ধি করার চেষ্টা করা যেতে পারে। সিলিং বা টেবিল ফ্যান রাখা যেতে পারে। চেয়ার টেবিল পুনর্বিন্যাস করা যেতে পারে। রং বা সজ্জা পরিবর্তন করা যেতে পারে। বিদ্যালয়ের সময়সূচি পরিবর্তন বা পরিমার্জন করা যেতে পারে। শিক্ষার্থীদের মাধ্যমে এইসব পরিবর্তন করা যেতে পারে। এই ক্ষেত্রে স্থানীয় উপকরণ এবং লোকবল ব্যবহার করা, প্রযোজ্য ক্ষেত্রে তহবিল গঠন করা এবং এসব কাজে অভিভাবকদের সম্পৃক্ত করা যেতে পারে। এবং এছাড়া আমি একটু আগে যেটা বললাম যে স্থানীয় শিক্ষা অফিস কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় ধনী প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, স্থানীয় উন্নয়ন সংস্থা, সমাজকর্মী, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, অভিভাবক, শিক্ষার্থীদের সাহায্যে এই কাজগুলো করা যেতে পারে। এবারে আমরা দেখে নিব ওয়াশ ব্লকের ক্ষেত্রে সম্ভাব্য সমাধান কি হতে পারে। শ্রেণীকক্ষ বা বেসিন বা টিউবওয়েল থেকে টয়লেটের উপযুক্ত দূরত্ব নিশ্চিত করতে হবে। টয়লেটে গ্রাব বার থাকা, টয়লেট যেন পিচ্ছিল না হয় সে ব্যাপারে সতর্ক থাকা যেতে পারে এবং নিয়মিত পরিষ্কার করতে হবে। ছেলেমেয়েদের জন্য আলাদা টয়লেট নিশ্চিত করতে হবে। নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে হবে। বৃষ্টির পানি সংরক্ষণ করে ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেটের মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে যেন তারা নিজে থেকেই পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য চেষ্টা করে এবং তাদের ক্লাসরুমটা যাতে তারা নোংরা না করে, তারা যেন নিজেরাও অপরিচ্ছন্ন না থাকে। এই ক্ষেত্রে পরিচ্ছন্নতা কর্মীর সংকট থাকলে বা না থাকলে স্থানীয় সহযোগিতায় পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা যাবে। এবং একটু আগে আমি যে কথাগুলো বলেছি যে কাজগুলো যেভাবে কমিউনিটিকে ব্যবহার করা যায় সেই কাজগুলো এখানে ব্যবহার করা যেতে পারে। নিরাপদ অবকাঠামোর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ উপকরণ কি আছে তা শনাক্ত করা যেতে পারে ও সরিয়ে ফেলা যেতে পারে। বিকল্প উপকরণ প্রস্তুত করা বা বিদ্যমান উপকরণ মেরামত সংস্কার করা যেতে পারে। ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক পরিবেশ থাকলে তা সংস্কার করা যেতে পারে এবং স্থানীয় লোকদের অংশগ্রহণ করার জন্য স্থানীয় লোকদেরকে এসএমসি কে ব্যবহার করা যেতে পারে। মা অভিভাবকদেরকে ব্যবহার করা যেতে পারে। শিক্ষার্থীদের ব্যবহার করা যেতে পারে। স্থানীয় উন্নয়ন সংস্থা, স্থানীয় শিক্ষা অফিস কর্মকর্তা, ইউনিভার্সিটি, রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে পরামর্শগত বা যে কোনো ধরনের সহযোগিতার চেষ্টা করা যেতে পারে। দেয়ালে সীমানা প্রাচীর না থাকলে গাছ লাগিয়ে সীমানা দেওয়া যেতে পারে। শিক্ষার্থীদের এসব পরিবর্তনের কাজে ব্যবহার করা যেতে পারে। এবারে আমরা বলবো প্রয়োজনীয় উপকরণ ও ব্যবস্থার ঘাটতি নিয়ে। যেসব উপকরণের ঘাটতি আছে তার তালিকা তৈরি করা যেতে পারে এবং সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যেতে পারে এবং স্থানীয় সহযোগিতায়ও কিন্তু এইসব উপকরণগুলো সংগ্রহ করা যেতে পারে। শিক্ষক সহ সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করা যেতে পারে। শিক্ষকদের কিভাবে উপকরণ তৈরি করা যায় বা কিভাবে বিদ্যালয় ব্যবস্থাপনা করতে হয় এই বিষয়ে প্রশিক্ষণ ব্যবস্থা করা যেতে পারে। শিক্ষকদের ও সহপাঠীদের ব্রেইল, হিয়ারিং এইড, ইশারা ভাষার বিষয়ে পরিচিত করা যেতে পারে এবং এটি ব্যবহার করতে উদ্বুদ্ধ করা যেতে পারে এবং এই ক্ষেত্রে তাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দেওয়া যেতে পারে। এই ক্ষেত্রে স্থানীয় লোকবল ও সম্পদকে ব্যবহার করার ক্ষেত্রে
স্থানীয় শিক্ষা অফিস, ইউআরসি কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সমন্বয় করা যেতে পারে। স্থানীয়ভাবে ধনী প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে। আর্থিক এবং ব্যবস্থাপনাগত হতে পারে, সেটা স্থানীয় উন্নয়ন সংস্থা সমাজকর্মীদের সাথে সমন্বয় করা যেতে পারে। স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্যদের সঙ্গে সমন্বয় করা যেতে পারে। অভিভাবক ও শিক্ষার্থীদেরকে আলাদা সংগঠন এর মাধ্যমে তাদেরকে এই কাজের সাথে সম্পৃক্ত করা যেতে পারে। এই ছিল মোটামুটি বিদ্যালয়ের ভৌত পরিবেশগত চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ সমাধানে করণীয় নিয়ে আলোচনা। এই পর্যায়ে আমরা একটি সফল বিদ্যালয় বা একটি আদর্শ বিদ্যালয়ের এ পর্যায়ে আমরা একটি জিনিস দেখব যে একীভূত বিদ্যালয়ের ভৌত পরিবেশ তৈরিতে আসলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করতে হবে। এক্ষেত্রে প্রথমেই অভিগম্যতার কথা বিবেচনা করতে হবে এবং অভিগম্যতার যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বললাম সেগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। ভৌত অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন হবে, শিশু বান্ধব পরিবেশ তৈরি করতে হবে এবং স্কুল পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এবারে আমরা বিদ্যালয়ে সুবিধা এমন একটি বিদ্যালয়কে নিয়ে ভাববো যে বিদ্যালয়টিতে আমরা একীভূত সুবিধা রাখতে পারবো, যেখানে সকল শিশু, আমাদের সমাজের সকল লেভেলের সকল শিশু যেখানে অংশগ্রহণ করতে পারবে সেরকম একটি বিদ্যালয় নিয়ে আমরা ভাববো এবং সেই বিদ্যালয়ে কি কি থাকতে পারে সেই বিষয়টি নিয়ে ভেবে একটি ইনক্লুসিভ সুবিধা সম্পন্ন আদর্শ বিদ্যালয়ের ছবি অঙ্কন করব এবং এই ছবিটি অঙ্কন করে আমরা দেয়ালে দেয়ালে প্রদর্শন করব। তো ইনক্লুসিভ সুবিধা সম্পন্ন আদর্শ বিদ্যালয়ে আসলে কি কি থাকতে পারে এটা নিয়ে আপনারা ভাববেন এবং এটা নিয়ে ভেবে আপনারা কমেন্টস করবেন। আমি ইনক্লুসিভ সুবিধা সম্পন্ন একটি আদর্শ বিদ্যালয়ে আসলে কি কি সুবিধা থাকতে পারে সেটি নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করতে চাই। যদি আপনারা চান তাহলে আমি অবশ্যই সেটি করব। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।